প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরও তেমন। গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি শেখ আশিক। মিরাজের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন সিমন্স, মিডল অর্ডার নিয়ে ভিন্ন পরিকল্পনা। বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান, টাইগারদের সামনে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ। বিশ্বকাপে ভারতের রেকর্ডের ছড়াছড়ি, এক দশকে 5টা আইসিসি ইভেন্ট হারল নিউজিল্যান্ড। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে মারিয়াকে আর্থিক পুরস্কার, পেয়েছেন স্থায়ী স্পন্সরশিপ। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজে তার প্রতি আস্থা রাখছেন হেড কোচ ফিল সিমন্স। বলেছেন মিরাজ ফর্মে ফিরবেন দ্রুতই, তবে মিডল অর্ডার নিয়ে সিমন্সের পরিকল্পনা ভিন্ন। শক্তি বাড়াতে পাকাপাকিভাবে সেখানে দেখা যেতে পারে লিটন দাসকে। এদিকে ওয়ানডে সিরিজের আগে প্রথমবারের মতো ডে নাইট অনুশীলন করছে টাইগাররা। ঢাকায় পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম পাকিস্তানও। দুপুরের তপ্ত রোদ, জীবন যেন নাবিশ্বাস, তবে দম ফেলার ফুরসত নেই এক্কেবারেই। এরই মাঝে ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্পিন কোচ মুস্তাক আহমেদের বিশেষ তালিম। একদিন বাদেই পাকিস্তানের বিপক্ষে মহারণ, বহু অপেক্ষার সিরিজ। 3 ম্যাচের ওয়ানডের জন্য এর আগে টাইগাররা করেছে 2টি সেশন, একটা প্রস্তুতি ম্যাচ আর একটা ফ্ল্যাড লাইটের কৃত্রিম আলোয়। এদিন প্রথমবার ডে লাইটে অনুশীলন, সেখানে ক্যামেরার লেন্স বারে বারে খুঁজে ফিরল মিরাজকে। পাকিস্তান সিরিজটা যে অ্যাসিড টেস্ট মিরাজের জন্য। গুঞ্জন আছে যেখানে ব্যর্থ হলে তাকে ছেটে ফেলা হতে পারে ওয়ানডে অধিনায়কের পদ থেকে। প্রেস মিটে অবশ্য হেড কোচ অভয় দিলেন টাইগার ক্যাপ্টেনকে। দেখুন, মিরাজের কোয়ালিটি সম্পর্কে আমাদের ধারণা আছে। যদিও সে সাম্প্রতিক সময় ভালো করছে না, তবে আমরা জানি সে দ্রুতই ফর্মে ফিরবে। সামনে আমাদের অনেক ওয়ানডে ম্যাচ, 20 থেকে 24 জনের একটা গ্রুপ করে এগুতে চাই। ক্রিকেটাররা বিশ্বকাপ না খেলতে পারায় কিছুটা বিমর্ষ থাকলেও আমরা সেই বিষয়গুলো কাটিয়ে এসেছি। আপাতত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছি না, আমরা কেবলই র্যাঙ্কিং এর উন্নতি আনতে চাই। প্রশ্ন ছিল কেমন হতে পারে ওয়ানডের স্কোয়াড। সে প্রশ্নের উত্তর না মিললেও লিটন দাস যে মিডল অর্ডারে খেলছেন সেটা মোটামুটি খোলাসাই করলেন ফিল সিমন্স। কথা বললেন সাকিব ইস্যুতেও। দেখুন, সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আপনারা যতটুকু লিখেছেন আমি কেবল ততটুকুই জানি। তবে মিডল অর্ডার শক্তিশালী করতে লিটনকে সেখানে বাজিয়ে দেখতে চাই। বাস্তবতা হচ্ছে 50 ওভার কিপিং করে লিটনের জন্য ওপেনিংয়ে ব্যাটিং করাটা অনেক কঠিন। সে এটাও মেনে নিয়েছে এবং যে কোনো পজিশনেই খেলতে প্রস্তুত। পাকিস্তান দলে 6 জন আনক্যাপ আছে, তবে আনক্যাপ মানেই কিন্তু আনএক্সপিরিয়েন্স নয়। সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। 2 ধাপে ঢাকায় পৌঁছানোর পর এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দলও। বিশ্বকাপ ব্যর্থতা সহ নানা কারণেই টালমাটাল দেশটির ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জন্য হতে পারে ওয়েক আপ কল। তবে মিরপুরের কাজটা যে কঠিন থেকে কঠিনতম জানা আছে তাদেরও। দীর্ঘদিনের বিরতির পর এই পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। কোচ মুস্তাক আহমেদ স্পিনারদের নিয়ে যেভাবে আলাদা অনুশীলন করছেন, বিশেষভাবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেভাবে কাজ করছেন, এটাই বলে দেয় ওয়ানডে অধিনায়ককে ফর্মে ফেরাতে কতটা মরিয়া পুরো বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ কি পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ফর্মে ফিরবেন, আবারও পারবেন বল এবং ব্যাট হাতে নিজের ম্যাজিক দেখাতে? প্রশ্নটা তোলা রইল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। থাকছে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ। গুরুত্বপূর্ণ এই সিরিজে সৌম্য নাকি তানজিদ, কে হবেন সাইফের ওপেনিং পার্টনার, এই দৌড়ে কে এগিয়ে? বিস্তারিত কে এম সনির রিপোর্টে। বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই দিয়ে সিরিজ শুরু করবে টাইগাররা। 2027 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সিরিজ। আছে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করার সুযোগ। ঘরের মাঠে তাই সিরিজ জয়ের দিকেই তাকিয়ে মিরাজ বাহিনী। তবে তার জন্য যে মাঠের পারফরমেন্স হওয়া চাই 100-তে 100।
বোলিং বিভাগটা ভালো করে আসছে ধারাবাহিকভাবেই, ব্যাটিং নিয়েই যত মাথা ব্যথা। সবশেষ বেশ কিছু ম্যাচে 50 ওভার ব্যাট করতে পারেনি টাইগাররা। আর এই সমস্যার মূল কারণ ওপেনিং। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 15 সদস্যের স্কোয়াডে আছে 3 জন সলিড ওপেনার। লেফটি রাইটি কম্বিনেশনে সাইফ হতে পারেন অটো চয়েস। তাহলে সৌম্য তানজিদের মধ্যে কে হবেন সাইফের সঙ্গী? ওয়ানডেতে সবশেষ 5 ইনিংসে তানজিদ তামিমের রান 96, স্ট্রাইক রেটও 96। সর্বোচ্চ 62 রানের একটি ইনিংস ছাড়া নেই 20 ঊর্ধ্ব কোনো ইনিংস। শেষ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। অন্যদিকে সৌম্য সরকার শেষ 5 ইনিংসে করেছেন 213 রান, স্ট্রাইক রেট 82.24। সর্বোচ্চ 91 রানের ইনিংস ছাড়াও আছে 73 এবং 45 রানের একটি করে ইনিংস। তামিমের মতো সৌম্যরও আছে একটি ডাক। দুজনের পারফরমেন্স বিচার করলে দেখা যায় রান কিংবা বড় বড় ইনিংসের দিক থেকে তামিমের তুলনায় বেশ এগিয়ে সৌম্য সরকার। তবে স্ট্রাইক রেটে একটু বেশি মার্ক পাবেন তামিম। সুতরাং সাইফের সঙ্গী হওয়ার রেসে বেশ এগিয়ে আছেন সৌম্য সরকার। কেএম সনি, স্টার নিউজ। শেষবার বাংলাদেশে এসে সিরিজ হেরে ফিরেছিল পাকিস্তান। এবার 6 নতুন মুখ নিয়ে এসেছে অতিথিরা। দলের সাথে আনেননি বাবর আজমকে। তারপরও পাকিস্তান কোচের মুখে টাইগারদের সমীহের বার্তা। পাকিস্তান সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে 2025 সালের নভেম্বরে। সাউথ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জেতা দলটি এবার বাংলাদেশকে নিয়েছে বেশ হালকাভাবে। নতুন 6 মুখ নিয়ে এসেছে লাল সবুজের দেশে। তবে সবশেষবার বাংলাদেশে এসে টি-20 সিরিজ হেরেছিল পাকিস্তান। এবারও ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে টাইগারদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে। বিশ্বকাপে খেলায় এই জায়গায় পিছিয়ে আছে পাকিস্তান। We also respect Bangladesh in their own conditions particularly. আমাদের কিছু নতুন মুখ আছে যারা ভালো করছে। আমরা একটি দল হিসেবে খেলতে চাই। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো মাঠের সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়া। আমাদের একটা দল আছে যারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আমাদের শেষ 2টি ওয়ানডে সিরিজ অসাধারণ ছিল। ভালো ক্রিকেট খেলেছি, ওপেনিংয়েও রান পেয়েছি, যা সবসময় সাহায্য করে। বাবর আজমকে দলের সাথে না আনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান কোচ। বাবর আজমকে বাদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই। আমরা তরুণ প্রতিভাকে সুযোগ দিতে চেয়েছি। ক্যালেন্ডারে খুব কম সময় থাকে যখন অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া যায়। অনেক খেলোয়াড় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তাই এই সিরিজ তাদের জন্য একটি সুযোগ নিজের সামর্থ্য দেখানো। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সম্ভব, তবে সমীহ করছে পাকিস্তান। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো অবশ্যই সম্ভব, তবে নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে সম্মান করি। আগের পিচের সাথে এখনকার পিচের অনেক পার্থক্য। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলেছে, তাই আমাদের দ্রুত এই দীর্ঘ ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের সামনে সুযোগ র্যাঙ্কিংয়ে উন্নতি করার। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। প্রথম বিভাগ ক্রিকেট লিগে মাঠে গড়ানোর দাবিতে বিসিবিতে মানববন্ধন করেছে নারী ক্রিকেটাররা। 3 এপ্রিল প্রথম বিভাগ গড়ানোর কথা থাকলেও ক্লাব থেকে পিছিয়ে দেওয়ায় বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, এমন দাবি আন্দোলনকারী নারী ক্রিকেটারদের। এছাড়া নারী লিগে নানান সমস্যার কথা তুলে ধরেন ক্রিকেটাররা। খাওয়া দাওয়া মান, আবাসিক অবস্থার উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে বিসিবির সামনে মানববন্ধন করে নারী ক্রিকেটাররা। ফার্স্ট ডিভিশন, যে ঢাকা ফার্স্ট ডিভিশন লিগটা, এটা এমনিতে আমাদের অবহেলিত একটা খেলা। সো এটা যদি আবার একটা বছরে না হয়, এটা তো অনেক লস প্রজেক্ট হয় জুনিয়র সিনিয়র সব প্লেয়ারদের জন্যই। বলতেছে এরকম যে তোমরা পিকনিকের মতো খেলো, যার 2 লাখ টাকা কন্ট্রাক্ট সে 10-20 হাজার টাকা নাও, আর বাকি আসা যাওয়ার ভাড়া দিব, খেলে চলে যাও। এটা তো কোনো কথা সম্ভব না। খাওয়া দাওয়ার ব্যাপার যেটা বলতেছিল, এত বাজে অবস্থা ঢাকার, মানে ব্যাপারগুলো যে এত বাজে অবস্থা, এগুলো মানে না বলে আর কি আমরা পারতেছি না। ভুল করলে আমরা তাদের অ্যাপ্রিশিয়েট করতে পারি বা হ্যাঁ পরে ঠিক হয়ে যাবে বা কিছু, কিন্তু মাঠের মধ্যেই গালিগালাজ, একটা মেয়েদের আপনি যখন একটা বাজে ভাষায় গালি দিবেন, তার আসলে ক্রিকেট খেলার প্রতি মন মানসিকতা থাকবে না। অবিশ্বাস্য এক ঝড় তুলে প্রথম দল হিসেবে 3 বার টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। টানা 2 বার শিরোপা বজায় রাখলো আর স্বাগতিক হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার অমর কীর্তি গড়ল ভারত। 96 রানের বিধ্বংসী জয়ে নিউজিল্যান্ডকে ধুলোয় মিশিয়ে রেকর্ডের পর চুরমার করল সূর্যা কুমারের দল। ঐতিহাসিক ফাইনাল স্কোর, ছক্কার সেঞ্চুরি, এবারের বিশ্বকাপে ভারতের রেকর্ডের ছড়াছড়ি।
ভারতের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় লেখা হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম দল হিসেবে 3 বার টি-20 বিশ্বকাপের মুকুট পড়ল ম্যান ইন ব্লুরা। এই জয় শুধু একটা ট্রফি নয়, এক অভূতপূর্ব গল্পের সমাপ্তি। প্রথম দল হিসেবে টানা 2 বার শিরোপা জয়ের গৌরব, আর স্বাগতিক হিসেবে 20 ওভারের বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার অমর কীর্তি। 3 বছর আগে একই মাঠে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভুলে ভারত ফিরে এসেছে আরও শক্তিশালী, আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। 96 রানের ব্যবধানে টি-20 বিশ্বকাপ ফাইনালে রানের হিসাবে সবচেয়ে বড় জয়, যা আগে দখলে ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের ইনিংস থামল 255 উইকেটে, যা শর্টার ফরম্যাটের বিশ্ব আসরের ফাইনালে সর্বোচ্চ দলীয় স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও ছিল তাদেরই। 2024 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 176 রানে 7 উইকেট, আর বিশ্বকাপের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ভারত এই আসরে 3 বার 250 ছুঁয়েছে, যা বিশ্ব রেকর্ড। এ নিয়ে আন্তর্জাতিক টি-20তে 7 বার 250 ছাড়ালো ভারত, যা স্বীকৃত টি-20তেও সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 বার, আর আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে 3 বার করে। এবারের বিশ্বকাপে ছক্কার রেকর্ডও দখলে নিয়েছে ভারত। ফাইনালে তারা হাঁকিয়েছে সর্বোচ্চ 18 ছক্কা, যা টুর্নামেন্টের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ। শর্টার ফরম্যাটের বিশ্ব আসরে সর্বোচ্চ ছক্কা সংখ্যা 19টা, যার একটি এবারের আসরেই হাঁকিয়েছে ভারত। ফাইনালে 2 দল মিলে হাঁকিয়েছে মোট 27টা ছক্কা, যা পেছনে ফেলেছে 2024-এর বিশ্বকাপের ফাইনালকেও। আবার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে ছক্কার সেঞ্চুরি রেকর্ড গড়েছে ভারত। এই টুর্নামেন্টে তারা হাঁকিয়েছে 106 ছক্কা। 76 ছক্কা নিয়ে এতদিন শীর্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে রান তোলাতেও রেকর্ড বুকে নাম তুলেছে সঞ্জু অভিষেকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের পাওয়ার প্লেতে তারা তুলেছে 92 রান, বিশ্বকাপে যা যৌথভাবে সর্বোচ্চ। 2024 সালে 1 উইকেট হারিয়ে সমান রান তুলেছিল ক্যারিবীয়রা। আর এসবের মাঝে একজন মানুষের গল্প আলাদা করে উজ্জ্বল, গৌতম গম্ভীর। প্রথম কোচ হিসেবে আইসিসির 2টি ইভেন্টে শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। মাত্র 1 বছরের মধ্যে নিউজিল্যান্ডকে 2 বার ফাইনালে হারালো তার দল। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবার টি-20 বিশ্বকাপে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। সাউথ আফ্রিকা নয়, তবে কি ক্রিকেটের নতুন চোকার্স এখন নিউজিল্যান্ড? গেল 1 দশকে 5টা আইসিসি ইভেন্টের ফাইনাল হারের হতাশা। কিউ মানেই যেন তীরে এসে তরি ডোবার আক্ষেপ। ব্যতিক্রম গল্প লিখতে পারল না আহমেদাবাদেও। বিপরীতে টানা 2 টি-20 বিশ্বকাপ জিতে ভারত এখন সিটি অফ জয়। আহমেদাবাদের আকাশ জুড়ে রঙিন আলোর আলোক ছটা, যে আলোয় আলোকিত চারিপাশ। গোটা ভারত জুড়েই উৎসবের সুবাস। গুজরাট থেকে মহারাষ্ট্র, কলকাতা হয়ে 7 সিস্টার্স, সাম্রাজ্য আধিপত্য ধরে রাখার আনন্দ। রোম যখন জ্বলছিল নীরো, তখন সত্যি বাঁশি বাজাচ্ছিলেন কিনা সে তর্ক ঐতিহাসিক। তবে ইন্ডিয়া জুড়ে যখন আনন্দাশ্রু, তখন দিল্লি থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরের শহর অকল্যান্ডে মন ভাঙার গল্প। অবশ্য এসব সয়ে গেছে ব্ল্যাক ক্যাপদের। কিউই পাখি উঠতে পারে না, তবুও যেন ডানা ভেঙে মুখ থুবড়ে পড়ার গল্প। 2015 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হার দিয়ে হতাশার শুরু। এরপর কত বসন্ত গেছে ব্রেন্ডন ম্যাককালাম, ভেটোরি হয়ে উইলিয়ামসন কিংবা হালের সেন্টনার, কিন্তু রঙিন পোশাকের শিরোপাটা আর উঁচিয়ে ধরা হয়নি কারোই। লর্ডসে 2019 সালে আম্পায়ারের ভুল আর সুপার ওভারের ড্রামায় শিরোপা খোয়া গেছে তাসমান পারের দলটার। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। সেই ক্ষতের পুনরাবৃত্তি সবশেষ, অর্থাৎ 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। 2021 সালে অস্ট্রেলিয়ার কাছে টি-20 ফাইনাল হারা কিউইরা 26এও হারল ভারতের কাছে। যেন রঙিন পোশাকে হারি যাদের নিয়তি, ফাইনাল মানেই যারা চাপে ভেঙে চোরমার। চোকার্স তকমাটা মোটামুটি নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা সাউথ আফ্রিকা তবে কি একটু স্বস্তি খুঁজে পায়? অন্তত নিউজিল্যান্ডের একটার পর একটা ফাইনাল হারতো, তাই বলে। কিউইদের তাই আধুনিক ক্রিকেটের চোকার্স টাকা হলেও কি খুব একটা ভুল বলা হবে? অবশ্য তাতে মোটেও ম্লান হবে না ভারতের কীর্তি। দলটাকে কোনো না কোনো কারণে অপছন্দ করা ব্যক্তিও টিম ইন্ডিয়ার বীরত্বকে কুর্নিশ জানাতে বাধ্য। আইসিসির সবশেষ 3 আসরের 3টাই যে চ্যাম্পিয়ন তারা, যে রেকর্ড এর আগে নেই আর কারোই।
মাহবুব লিমন, স্টার নিউজ। নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের কোচ পিটার বাটলার চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়েছে। নিজের স্ত্রীর সাথে কথা বলে এরপরে সিদ্ধান্ত নেবেন তিনি আর বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করবেন কিনা। তার মতে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই মেয়েদের নিয়ে এগোনো সম্ভব হচ্ছে না। স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনাল, তবে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরে পার্থেই শেষ হয়েছে বাংলাদেশের মিশন। নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবার মূল পর্বে খেলতে আসা মনিকা মারিয়াদের সামনে সমীকরণটাও ছিল কঠিন। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের নারীরা। তবে তাতে প্লেয়ারদের দুষছেন না কোচ পিটার বাটলার। মেয়েদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস না থাকায় আক্ষেপ তার কণ্ঠে। আমরা মাঝে মাঝে সত্যিই খুব ভালো ফুটবল খেলি, কিন্তু বাস্তব অবস্থা হলো তারা টিভি ক্যামেরা নিয়ে আসে, ভিডিও ইকুইপমেন্ট নিয়ে আসে, আমাদের কাছে এসব নেই। নিজেকে এমন একজন বক্সার মনে হয় যে এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নেমেছে, তাই চূড়ান্ত ফলাফলে হতাশ। তবে মেয়েদের প্রশংসাই করব। মেয়েদের প্রশংসা করলেও 2-1 প্রতি হতাশ বাটলার। আমার মনে হয় 1 বা 2 জন হাল ছেড়ে দিয়েছিল, যা আমাকে হতাশ করেছে। কারণ আমি যেসব জাতীয় দলের কোচিং করিয়েছি, ছেলে হোক বা মেয়ে, আমার দল কখনো হাল ছাড়ে না। ফেডারেশনের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা আর কর্তাদের সহায়তা ছাড়া দল নিয়ে কাজ করা আসলেই কঠিন। তাই বাটলার আগে ইংল্যান্ডে যাবেন, এরপর নিজ দেশে বসে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের কোচ হিসেবে আর কাজ করবেন কিনা। আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। আমি গিয়ে একটু চিন্তা করব এবং আমার স্ত্রীর সাথে কথা বলবো। আমি কোন দিকে যেতে চাই তা নিয়ে ভালোভাবে ভাববো, কারণ আমি এভাবে সমর্থন না পেয়ে চালিয়ে যেতে পারি না। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে কি করতে চাই তা নিয়ে সত্যি আমাকে ভালোভাবে ভাবতে হবে। এশিয়া কাপে 3 ম্যাচে 11 গোল হজম করেছে বাংলাদেশ, বিপরীতে কোনো গোলই করতে পারেনি তারা। তবে বড় মঞ্চে লড়াইটা খারাপ করেনি পিটার বাটলারের শিষ্যরা। কেএম সনি, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারী আয়রনম্যান ফেরদৌসী আক্তারের মারিয়াকে আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে স্থায়ী স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ 5 লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় ব্যয়ভার বহনের একটি দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক নিশ্চিত করা হয়েছে। মারিয়ার এই সাফল্যে দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলার অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার প্রাপ্তির পর ফেরদৌসী আক্তার মারিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখন আমার আরও স্বপ্ন দেখার শুরু হলো যে এখন আমি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট পাবো এবং আমাদের মন্ত্রী মহোদয় স্যার থাকবে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকবে। ইন্ডিভিজুয়াল যারা অনেক ভালো ভালো পারফর্মার রয়েছে, আমরা সকলের পাশে আমরা ইনশাল্লাহ থাকবো। কিভাবে খেলোয়াড়দেরকে ফোকাস করা যায়, কিভাবে খেলোয়াড়দেরকে সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা যায়, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাছে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নয়া নির্বাহী কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 9 মার্চ ক্লাবের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়ে থাকলেও সমঝোতার প্যানেল হওয়ায় নির্বাচনের প্রয়োজন হয়নি। সোমবার সকালে ঢাকা ক্লাবের HM চৌধুরী সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরই পরিচালনা পরিষদের নির্দেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের খ্যাতিমান রাজনীতিবিদ বরকতুল্লাহ বুলু। নবনির্বাচিত কমিটির বৈঠকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। লোকমান হোসেন ভুইয়া ডাইরেক্টর ইনচার্জ, মাহবুব আনাম চেয়ারম্যান ফিনান্স, মোস্তফা কামাল চেয়ারম্যান ফুটবল কমিটি, মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং সাজেদে আদেলকে হকি কমিটির চেয়ারম্যান করা হয়। এছাড়া পরিচালক মুস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস মনোনীত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু MP। শুধু অর্থ দিয়ে কোনো ক্লাব, কোনো প্রতিষ্ঠান চলে না।
তার সাথে যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়। যোগ্য নেতৃত্ব থাকলে আর্থিক অনটন থাকে না। আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবার ইউরোপিয়ান ফুটবল। মিলান ডার্বিকে ইন্টারতে 1-0 গোলে হারিয়েছে এসি মিলান। এই জয়ে 2011 সালের পর প্রথমবারের মতো নেজুরিদের বিপক্ষে লিড ডাবল করে জিতল তারা। সেনসিরোতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সুযোগ পেলেও মদ্রিচের ভুলে লিড পায়নি তারা। 40 মিনিটে মিখিতারিয়ান সুযোগ হাতছাড়া করলেও পরের মিনিটে ইন্টারের জালকাপার মিলান। ইউসুফ ফোফানার বাড়ানো বল ধরে শটে লক্ষ্য ভেদ করেন স্প্যানিয়ন। এরপর চেষ্টা করেও ফিরতে পারেনি তারা, ভাঙতে পারেনি মিলানের দুর্গ। ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা। আর মিলান ডার্বিতে ইন্টারের জয়হীন ম্যাচের সংখ্যা দাঁড়ালো 7টিতে। আজ খেলাও থামবে না, খবরও থামবে না। সাথে থাকুন স্টার প্লেয়ার।